বন্ধুরা, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এর মধ্যে একটি আনন্দের খবর হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের মাত্র কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে সুপরিচিত একটি সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যেটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীর নিবন্ধন জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তো এই নিবন্ধনটি পিছনে সবচেয়ে বড় যে কারণ ছিল সেটি হচ্ছে যে এই নিবন্ধনটি তাদের জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল, আপনারা জানেন জামাত ইসলামী এমন একটি সংগঠন যেটি সারা বিশ্বব্যাপী রয়েছে। যে জামাত ইসলামী আমেরিকাতেও আছে, সেই জামায়াতে ইসলামী অস্ট্রেলিয়াতে আছে, সেই জামায়াতে ইসলামী শ্রীলঙ্কায় আছে, সেই জামাত ইসলামী ভুটানে আছে, তারপর জামাত ইসলামী ভারতে আছে, সেই জামাত ইসলামী বাংলাদেশে আছে, সেই জামাত ইসলামী বিশ্বের এমন যে দেশে মুসলমান রয়েছে সেই দেশে জামায়াত ইসলামী আছে। এমনকি আপনারা জানেন মিশরের মতো দেশ, যে দেশেও জামায়াত ইসলামী রয়েছে, ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড এই নামে সেই জামায়াত ইসলামী রয়েছে। তো এই জামায়াত ইসলামী সারা বিশ্বব্যাপী একটি সংগঠন, যে সংগঠন শত শত বছর ধরে আসলে ইসলামের দাওয়াতি কাজ করে যাচ্ছে, মানব সেবার কাজ করে যাচ্ছে, মানুষের সমাজ গঠন, রাষ্ট্র গঠনের মাধ্যমে, মানুষের দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো থেকে শুরু করে মানবাধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এবং সবচেয়ে বেশি তারা কাজ করে দুঃখী মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষদের বিপদের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। যেমনটি আপনারা দেখতেছেন এই বাংলাদেশে বন্যা যখন এখন চলতেছে, ইন্ডিয়ান কর্তৃক যে বন্যাটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সে বন্যা চলাকালীন সময় এবং কিছুদিন আগে আমাদের দেশে যে বিপ্লব হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, সেই সময়ও হিন্দু ভাই বোন থেকে শুরু করে সকল তাদের বাড়িঘর মন্দির পাহারা দেওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নেই মানবতার কল্যাণে যে কাজ জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির করে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির বাংলাদেশে এবং বিভিন্ন দেশে এই সংগঠন রয়েছে, সেই সংগঠন কিন্তু মানবতার কল্যাণে তারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যেখানে মানুষ বিপদে আপদে আছে, যেখানে মানুষ অসহায়, যেখানে মানুষ কষ্টে আছে, যেখানে মানুষ অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা কবলিত জায়গায় তারা সবার আগে পৌঁছে যায় মানবতার সেবায়, সবার আগে সহযোগিতা নিয়ে তাদের সামর্থ্য অনুযায়ী তারা সবার আগে পৌঁছে যায়। তো সেরকম মানবতাবাদী একটা সংগঠন, যে সংগঠন চায় দেশের প্রতিটা মানুষের নাগরিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটা মানুষ সুখী হোক, কেউ কষ্টে থাকুক না। তো এইরকম একটি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীকে কেন আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করতে গেল? নিষিদ্ধের পিছনে সবচেয়ে বড় একটি কারণ যেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা আদর্শিক দল, যা তাদের আদর্শ রয়েছে। যেমন তারা মানুষের বিপদে আপদে বাংলাদেশের যতটা জায়গায় তাজরিন ফ্যাশন থেকে শুরু করে যতটা জায়গায় আগুনের দুর্ঘটনার ঘটনা ঘটেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে হত্যাকাণ্ড, বিভিন্ন জায়গায় মানুষ যখন বিপদে পড়েছে তখন তারা আর্থিকভাবে এবং বিভিন্নভাবে তারা সাপোর্ট দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, খ্রিস্টান, এটা তারা দেখেনি। তো এরকম আদর্শিক সংগঠন যারা আছে, এই আদর্শিক যত সংগঠন পৃথিবীতে আছে, সেই আদর্শিক সংগঠনগুলোকে মোকাবেলা করতে হলে সেম তাদের বিপরীতে অন্য আদর্শিক সংগঠনের প্রয়োজন হয়। তো আর সেই আদর্শিক সংগঠন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ না। আপনারা যদি বিপরীত দিকে চিন্তা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যতটা মানব কল্যাণের কাজ করে, মানুষের সেবা করে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়, আর এই সংগঠনের বিপরীত দিকে যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ একটি সংগঠন যেটি কিছুদিন আগেও ক্ষমতায় ছিল বাংলাদেশে। দেখা যাবে যে জামায়াতে ইসলামীর ইতিহাস হচ্ছে মানুষের উপকারের ইতিহাস, মানুষের কল্যাণের ইতিহাস। তারা মানুষের অধিকার, মানবাধিকার নিয়ে কাজ করে মানুষের বিপদে আপদে সবসময় তাদের পাশে দাঁড়ায়। তো এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়ায়। তো আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন, যে সংগঠনটি
আপনার মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের আওয়ামী লীগের একটি বিশাল ভূমিকা আছে, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এর পরবর্তী সময় ৭৫-এর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর শাসন এবং এখন বাংলাদেশে এই ১৬-১৭ বছর তারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেখানে শুধু তাদের দলীয় যে লোক আছে, শুধু তারাই আইনের শাসন, আইনের বিচার তারা পেয়েছে, বা বেআইনিভাবে পেয়েছে তারা সুযোগ সুবিধা। তাদের আসামি হলে সেখানে তাদের লোক খুন করলে, তাদের লোক ডাকাতি করলে, তাদের লোক সন্ত্রাসী করলে, চাঁদাবাজি করলে, সে তাদের নামে, তাদের আওয়ামী লীগের লোক যে বিরুদ্ধে মামলা দেওয়া যেত না পুলিশের কাছে বা থানায়, কোনো জায়গায়। বরং রাষ্ট্রপতি আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসী যারা ফাঁসির আসামি, তাদেরকেও জেল থেকে ফাঁসির আসামিদেরকেও মুক্তি দিয়েছে। তো এইভাবে তারা একটা বেআইনি শাসন ব্যবস্থা কায়েম করেছিল এই আওয়ামী লীগ মাধ্যমে, আওয়ামী লীগ সরকার। তো এই কারণে তাদেরকে দেখলে, জামাতের বিপরীতে যখন আপনি আওয়ামী লীগকে দেখবেন, তখন দেখবেন আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আসলে গুম, খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ভোট ডাকাতি এবং ৭০% হিন্দুদের বাড়ি ঘর, জমি জামা, ব্যবসা প্রতিষ্ঠান দখলের ইতিহাস। শুধু হিন্দু নয়, আপনারা আমাদের যে হারুন আঙ্কেল, পুলিশের যিনি ছিল, এই যে হারুন আঙ্কেল, এই হারুন আঙ্কেলের যে বাতের হোটেল ছিল, এটার ইতিহাস জানেন? যে হারুন আঙ্কেল সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করতেছে, বা ঢাকার বিভিন্ন এলাকাতে উনি ৫তলা ৬তলা থেকে শুরু করে বিশাল বড় বড় বিল্ডিং, বাসার বৈধ মালিকদেরকে বাসা থেকে বাহির করে দিয়ে জোর জবরদখল করে এবং জোরে অস্ত্রের মুখে তাদেরকে তাদের কাছ থেকে লিখিত নিয়ে তাদের বিশাল বড় বড় বিল্ডিং টাওয়ার দখল করে নিয়েছে। এটা শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের অবস্থাটাই এরকম হয়েছে। এই জন্য যে সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনগুলো যখন দেখে আদর্শিকভাবে কোনো সংগঠনকে মোকাবেলা করতে পারবে না, যাদের আদর্শ বলতে কিছুই নেই, যাদের আদর্শ হচ্ছে চুরি, ডাকাতি, বাটপারি, জিনা, বেবিচার, খুন, বুট চুরি, টাকা চুরি, বিদেশে টাকা পাচার, শেয়ার বাজার চুরি, এই সমস্ত সংগঠনের যখন আদর্শ বলতে কিছু থাকে না, তখন অন্য কোনো আদর্শিক সংগঠনকে তারা মোকাবেলা করতে পারে। যার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি বিশাল একটি সংগঠন, মানবতাবাদী সংগঠন, অধিকারকারী সংগঠন, যে সংগঠনের কাজ মানুষের নিজেদের পকেটের টাকা দিয়ে অন্য মানুষের সেবা যত্ন করা, অন্য মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা নেতাকর্মী আছে, তারা প্রতিটা নেতাকর্মী নিজেদের পকেটের টাকা দিয়ে তারা ইসলামী সংগঠন করে, এবং এই যে বন্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বাংলাদেশের এই যে ছাত্রদের যে মুক্তিযুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের ফ্যামিলি, তাদের পরিবারকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়া, চিকিৎসার জন্য। এবং এমন কোনো কাজ নেই যে কাজ জামাত ইসলামীর ভাইয়েরা করতেছে না, তারা নিজেদের পকেটে টাকা দিয়ে সেবা করে যাচ্ছে। এবং আপনারা জানেন বাংলাদেশের যে ইসলামী ব্যাংক লিমিটেড, সেটা সারা পৃথিবীর যে সেরা কয়েকটি ব্যাংক রয়েছে, যতগুলো ব্যাংক রয়েছে, এর মধ্যে বাংলাদেশের একমাত্র ইসলামী ব্যাংক, বাংলাদেশের একটি মাত্র ব্যাংক যে সেই বিশ্বের সেরা ব্যাংকগুলোর তালিকায় রয়েছে। সে ব্যাংকটিকেও এই আওয়ামী লীগ সরকার তারা লুটপাট করে খেয়ে, এসালম গ্রুপের মাধ্যমে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে, ঋণ খেলাপি করে সে ব্যাংকটিকেও তারা শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল। তো এদের যখন আদর্শিকভাবে তারা কোনো কিছু করতে পারে না, মোকাবেলা করতে পারে না, তখনই কিন্তু তারা সন্ত্রাসের পথ বেছে নেয় এবং অন্যায়ভাবে, বেআইনিভাবে তারা এমন একটি সময় আসে, সেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে। যখন জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, তখন আমি বলেছিলাম যে আওয়ামী লীগ কেন শেষ সময়ে এসে ১ সপ্তাহের জন্য কেন জামাত শিবিরকে নিষিদ্ধ করতেছে? ১ সপ্তাহের ভিতরে তো সরকারের পতন হবে, যে অবস্থা বাংলাদেশে হচ্ছে, যেভাবে আন্দোলন হচ্ছে, মানুষ যেভাবে রাস্তায় নেমে আসছে, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, এবং এই যে আমাদের যে বাঘিনী কন্যারা রয়েছে, আপনারা দেখুন, এই যে আমাদের ইউনিভার্সিটির ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকা, তারপর দেখা যাচ্ছে যে সমস্ত আমাদের এক বাঘিনী কন্যার ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার সম্পর্কে অনেকেই অনৈতিক অনেক কিছু বলেন বা পোস্ট করে থাকেন। আমার কথা হচ্ছে, জাতির প্রয়োজনে যে সমস্ত বাঘিনী কন্যারা সাহস করে সামনে এসে বুক পেতে দিয়ে গুলির মুখে কথা বলেছেন, জাতিকে উদ্ধার করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির
সূর্য সন্তান, তাদেরকে আমরা স্যালুট করব, তাদেরকে আমরা আমাদের সবার মাথার উপরে রাখবো, মাথার তাজ করে রাখবো, এটাই বাস্তবতা। তো এই যে এমন একটা সময় এসে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, যখন ছাত্রদের বিপ্লবটা একেবারে সফলতার কাছাকাছি, যখন দেখা যাচ্ছে যে ছাত্রদের বিপ্লবটা একেবারে কাছাকাছি, তখন তারা এসে নিষিদ্ধ করে। কি জন্য নিষিদ্ধ করে? এর আগে তো বিভিন্ন সংগঠন দাবি দেওয়া করছিল, হাসানুল হক ইনু, তারপর রাশিদ খান মেনন, তাদের যে বিভিন্ন সংগঠন আছে, যারা সারা বাংলাদেশের কোনো একটি এলাকায় যদি তাদের মেম্বারিতে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে মেম্বারি নির্বাচনে তারা ফেল করবে, মেম্বার হতে পারবে না। যে পরিমাণ ভোট তাদের আছে, মেম্বারের নির্বাচনে তারা জিততে পারবে না কোনো একটা জায়গা থেকে। এই সমস্ত দল, তারপরে শাহরিয়ার কবির, মুরগি কবির, দালাল, কাতক দালাল নির্মূল কমিটির, তারা তো সারা বছর চিল্লি করেছে যে জামাতকে নিষিদ্ধ করা হোক, জামাতকে নিষিদ্ধ করা হোক, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। কেন করেনি? তারা জানে যে জামাতকে নিষিদ্ধ করলে তারা শেষ পর্যন্ত তাদের বিপদ হতে পারে, এই জন্য তারা করেনি। কিন্তু যেই সময় করেছে, ওই সময় কেন করেছে? রিস্ক নিয়ে এই জন্য করেছে, তারা দেখেছে যে ছাত্রদের আন্দোলন সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই মুহূর্তে যদি নিষিদ্ধ করা হয়, জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির তারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাস্তায় নামবে, উশৃঙ্খলা তৈরি করবে, আন্দোলন করবে, বিশৃঙ্খলা করবে, আর তখন তারা জঙ্গির দোয়া দিয়ে, জঙ্গি এবং বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে তাদের মাধ্যমে ছাত্রদের আন্দোলনকে বিতর্কিত করে এই আন্দোলনটাকে তারা নস্যাৎ করে দেবে। এই একটা ফাঁদ পেতেছিল আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকার। তখন জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির কিন্তু তারা এই জন্য তারা কোনো আন্দোলন করেনি। আন্দোলন না করার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের যে আরো একটি ফাঁদ বা চক্রান্ত ছিল, সেটিও কিন্তু ব্যর্থ হয়। তো এরপর দেখা গেছে যে মাত্র নিষিদ্ধ করার কয়েকদিন পরেই তারা কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়। তো এটাই আমি বলেছিলাম যে তারা এই ভাগিনী কন্যা এবং এই বাংলার ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষ যে আন্দোলন, যে মুক্তিযুদ্ধ নতুন করে তারা করেছে, সেই মুক্তিযুদ্ধটাকে বিফল করার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করে। তো এখন দেখা যাচ্ছে নিষিদ্ধ করার পরেও কিন্তু জামাতে ইসলাম যেহেতু শান্তিকামী সংগঠন, ছাত্র শিবির যেহেতু শান্তিকামী সংগঠন, তারা কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না, জঙ্গিবাদে বিশ্বাস করে না। তারা জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী, বাংলাদেশের সবচেয়ে বেশি সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী যদি কোনো সংগঠন আলোচনা করে, কথা বলে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে, সেটা হবে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির। সবচেয়ে বেশি জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী, সন্ত্রাসবাদ বিরোধী কথা প্রচারণা তারাই চালায়। আপনারা জানেন যে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির শুধু সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে নয়, তারা এই সংগঠন, তারা তামাক মুক্ত, বিড়ি সিগারেট থেকে শুরু করে সাধারণ বিড়ি সিগারেট, জর্দা, তামাক, এই জাতীয় যেগুলো আছে, বিড়ি সিগারেটের মতো বিষয়গুলো তারা কি করে, তারা অ্যাভয়েড করে চলে, তারা এড়িয়ে চলে, এগুলোও তারা খায় না। সম্পূর্ণ তামাক মুক্ত এবং ধূমপান মুক্ত একটি সংগঠন জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির। তো তারা জঙ্গির প্রশ্নই আসে না, তারা তো দেশ বিরোধী এবং রাষ্ট্র বিরোধী বা জঙ্গি সংগঠন হতেই পারে না। এই কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ব্যর্থ হয়ে 17 বছরে যখন তাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে, হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে, লাখ লাখ ভাইদেরকে জেলখানায় পুরে গুম করে, খুন করে, হত্যা করে, শেষ পর্যন্ত কোনোভাবে পারতেছিল না, ছাত্ররা যখন সফল হয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য জামায়াত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। তো সবকিছুর পরে আলহামদুলিল্লাহ যে আসলে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের ভাইদেরকে এই বাংলাদেশের মানুষ অনেক বেশি ভালোবাসে। অনেক বাংলাদেশের শেষ আশা এবং ভরসার স্থল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এখন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়ার জন্য, ঢোকার জন্য, জয়েন করার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ মানে অপেক্ষায় আছে, যারা ছাত্র শিবিরকে এবং বিভিন্ন ফেসবুকে পোস্ট দিয়েও অনেকেই জামায়াত ইসলামীতে প্রবেশ করতেছেন, পোস্ট দিচ্ছেন যে আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে বিভিন্নভাবে সংগঠন ছেড়ে জামায়াত ইসলামীতে প্রবেশ করতেছেন। এর দুইটি কারণ হতে পারে, অনেকে হয়তোবা নিজেদের যান বাঁচানোর জন্য জামায়াত ইসলামীতে ঢুকতেছে, জামায়াত ইসলামীতে ঢুকলে আগে যে আওয়ামী লীগ করতাম সেটা থেকে এখন জেল মামলা থেকে, জেল জুলুম, মামলা জরিমানা এগুলো থেকে বাঁচার জন্য
এটাও হতে পারে যে জামায়াতে ইসলামীকে অনেকেই বুঝেছেন যে এটাই আসল সংগঠন, যেটা চুরি, ডাকাতি, বাটপারি, খুন, রাহাজানি মুক্ত সংগঠন, দেশপ্রেমিক সংগঠন, সকলের আগে সকল নাগরিকদের পাশে এরাই দাঁড়ায়। তো এই জন্য জামাত ইসলামীতে আসতে পারে। যেই কারণে আসক, আমার কথা হলো সবাইকে স্বাগত জানানো, এবং যাতে কোনো কুচুক্তি, যারা আগে ইয়াবার ব্যবসা করতো, বিভিন্ন ধরনের খারাপ লোক যারা আছে, তারা দাগি যারা আছে, তারা যাতে খুব সহজে জামাত ইসলামীতে প্রবেশ করে সংগঠনের দুর্নাম, সংগঠনের মানিজ্যত নষ্ট না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের বাগিনী কন্যা এবং আমাদের ছাত্র সমাজরা যে জন্য জীবন দিয়েছে, যে জন্য তারা শহীদ হয়েছে, সেই বাংলাদেশ আমরা চাই। আমাদের ডক্টর ইউনূস, আপনারা জানেন যে বিএনপি থেকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য একটা চাপ আছে, এবং সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে বলেছেন যে 3 মাসের মধ্যে যাতে নির্বাচন দিয়ে দেওয়া হয়, এবং বিএনপির পক্ষ থেকেও একটা চাপ আছে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য। তা আমরা বলবো, দেশের সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের আইনের যত ব্যত্যয় রয়েছে, পুলিশের প্রশাসন থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, প্রশাসনিক যত ধরনের আইনের গাফিলতি আছে, বিভিন্ন জায়গায় 2-এর অধিক প্রধানমন্ত্রী হওয়া, 2-এর অধিক প্রেসিডেন্ট হওয়া, 2বারের অধিক নির্বাচনে অংশগ্রহণ করা, এই সমস্ত বিষয়গুলো থেকে শুরু করে আইনের যত পরিবর্তন দরকার, যাতে ভবিষ্যতে কোনো দাগে আসামি, যার জীবনে চুরির রেকর্ড আছে, চুরির মামলা আছে, যার জীবনে ডাকাতির মামলা আছে, ধর্ষণের মামলা আছে, এই ধরনের চরিত্রহীন, আমানত খেয়ানত করেছে, এই ধরনের ব্যক্তি জনগণের টাকা পয়সা লুটপাট করেছে, এই ধরনের দাগী আসামি, চরিত্রহীন কোনো মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করে নেতা নির্বাচন না হতে পারে, চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, তারপরে মেয়র থেকে শুরু করে এমপি, মন্ত্রী, এই ধরনের কোনো জায়গায় যাতে অনৈতিক মানুষগুলা, বদমাইশগুলা, চুরগুলা, বাটপারগুলা যাতে নেতা হয়ে না আসতে পারে, এই ধরনের কঠিন আইন করতে হবে। একমাত্র আমানতদার, সৎ, যার কাছে সকল ধর্মের মানুষ সমান, সকল নাগরিক সমান, দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে যে ব্যক্তি সবার জন্য কাজ করতে পারবে আইনের দৃষ্টিতে, এই ধরনের ব্যক্তিরা যাতে নির্বাচিত হয়। এই জন্য দেশের আইন সংশোধন করা দরকার, আমাদের সিস্টেমগুলোকে ভেঙে চুরে তারপর নতুন করে গড়া দরকার, এবং আমাদের যে সিলেবাস রয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, সে সিলেবাসের একেবারে আমূল পরিবর্তন করতে হবে। কারণ আমাদের বাংলাদেশের বর্তমান যে শিক্ষা সিলেবাস, একেবারে প্রাথমিক স্তর থেকে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, এই শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করে বিজ্ঞানী বা বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর বড় বড় বিজ্ঞানী, এই ধরনের ভালো রাজনীতিবিদ, এগুলা তৈরি হবে না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাই ইংরেজ আমলের শিক্ষা ব্যবস্থা, পুরনো একটা শিক্ষা ব্যবস্থা। ইংরেজ আমলের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো নাগরিক, ভালো নেতা, ভালো দেশপ্রেমিক মানুষ তৈরি হতে পারে না। এবং এই শিক্ষা ব্যবস্থাটাকে ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশনের মাধ্যমে এখানে পরবর্তী সময়ে শেখ হাসিনার এই তিনবারের শাসনামলে আরো অনেক কিছু অনৈতিক ঢুকানো হয়েছে, যা দিয়ে ভালো বিজ্ঞানীও তৈরি হবে না, ভালো মানুষও তৈরি হবে না। আমাদের এখানে কিছু হনুমান, তারপর চরিত্রহীন কিছু মানুষ তৈরি হবে। এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। এই জন্য আমরা দাবি তুলব যে এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করা হোক, এবং আমাদের শিক্ষা কাঠামো থেকে শুরু করে আইন অঙ্গন, আদালত, তারপর নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলা কোন নিয়মে, কোন সিস্টেমে চলবে, কোন কোয়ালিটি থাকলে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের নেতা হতে পারবে, এই সমস্ত বিষয়গুলা সংবিধানের ভিতরে অবশ্যই আনতে হবে কঠোরভাবে, যাতে চরিত্রহীন লোকেরা নির্বাচিত হয়ে না আসতে পারে, এবং টাকার মাধ্যমে, কালো টাকার মাধ্যমে নির্বাচন করে, কালো টাকা দিয়ে ভোট কিনে যাতে নির্বাচিত হয়ে না আসতে পারে, এই পদগুলাকে বন্ধ করতে হবে চিরতরে। যাতে বিএনপি, আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করেছে, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, মোট কথা যদি বলি 53টা বছর যেভাবে দেশ পরিচালনা করেছে বিভিন্ন দল, এইভাবে দেশ পরিচালনা করলে হবে না। আমরা কেন 53 বছর পর এসে এখন আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো? এই আইনগুলো তো 53 বছর আগেই স্বাধীনতার পরে কয়েক মাসের মধ্যেই হওয়ার কথা ছিল, হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা সেগুলো দেখিনি। আমাদের নেতাদের মাধ্যমে আমরা দেখেছি যে দল ক্ষমতায় এসেছে তাদের প্রয়োজনে তারা আইন করেছে, তাতে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থেকে লুটপাট করতে পারে,
বিদেশে বাড়ি গাড়ি করতে পারে, এই জন্য আইন তারা তৈরি করেছে, তাদের সুরক্ষা দেওয়ার জন্য তারা আইনগুলোকে এরকমভাবে তৈরি করেছে। আমরা চাই সম্পূর্ণ আইন কাঠামো ভেঙে নতুন করে আইন করা হোক, যে আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, আরো যত দল আছে বাম ডান মিলিয়ে সকল দল যাতে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়, সততা ছাড়া, যোগ্যতা ছাড়া রাজনীতি করার কথা যাতে কেউ চিন্তাই করতে না পারে। আর যাদের যোগ্যতা নেই, সততা নেই, শিক্ষা নেই, তারা রাজনীতিতে দাঁড়াইলে, নির্বাচনে দাঁড়াইলে তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে আইন অনুগ ব্যবস্থা নেয়, সাথে সাথে লেখাপড়া নেই, মূর্খ, চুর, বদমাস, বাটপার, লুচ্চা গুন্ডা, এই সমস্ত মানুষ যাতে নির্বাচনে দাঁড়ানোর সাথে সাথে তার বিরুদ্ধে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেয়, এরকম সিস্টেম রাখতে হবে, যাতে চুর বাটপারগুলা নেতা হয়ে না আসতে পারে দেশে। তো এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যারা এই যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেকেই প্রবাসে থাকতে থাকতে বুড়া হয়ে গেছেন, টাকা পয়সা দেশে পাঠাইতে রেমিটেন্স পাঠাতে, কিন্তু আমাদের দেশটার মূল কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমাদের এখানে চুর বাটপারদের হাতে এই দেশের রাষ্ট্র বারবার ঘুরে ঘুরে চুর বাটপারদের হাতে যায়, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যায়। এখন আমাদের সময় এসেছে আমাদেরকে ভেবে চিনতে, যেই দল, যেই ব্যক্তিকে ভোট দিলে, যেই দলকে ভোট দিলে দেশে চুরি হবে না, বাটপারি হবে না, যেই দলের নেতাকর্মীরা চুরি করে না, বাটপারি করে না, এইরকম দলকে বেছে শুনে দেখে বেছে তারপর তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এবং আইন কাঠামো এরকমভাবে তৈরি করতে হবে যাতে কোনো চুর বাটপার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর যদি আমরা এটা না করতে ব্যর্থ হই, এই আন্দোলনের পর, এই বিপ্লবের পরও যদি দেশের আইন কাঠামো সিস্টেম যদি ঠিক না হয়, তাহলে আমাদের জন্য বিশাল ব্যর্থতা এবং আমাদের সামনে আরো বিশাল দুর্যোগ, বিশাল বিপদ আমাদের সামনে রয়েছে। আমাদেরকে আরো বিশাল বিপদের সামনে পড়তে হবে, আমাদের সামনে অন্ধকার নেমে আসবে। আল্লামা সাইদি বলেছিলেন যে আমি আমাবস্যার অন্ধকার দেখতে পাচ্ছি, যে অন্ধকারের থেকে সুবে সাদিক হওয়া অসম্ভব। এমন আজকের বিপ্লব যদি ব্যর্থ হয়, আজকে যদি আমরা এই প্রশাসনকে সময় না দিই, পর্যাপ্ত পরিমাণ সময় না দিই, আইন কাঠামো সবকিছু যদি ঠিক করা না হয়, তাহলে আমাদেরকে সফলতার পরেও আমাদেরকে হতে হবে, ব্যর্থতাই আমাদেরকে সবশেষে কিন্তু ঘিরে ধরবে। এজন্য সবাই সব জায়গায় থেকে, সবার অবস্থান থেকে সবাই আওয়াজ তুলুন, যার জায়গা থেকে। আমরা আইনের পরিবর্তন চাই, পুরো বাংলাদেশের কাঠামো সিস্টেম পরিবর্তন করতে চাই। সকল জায়গায় যত বৈষম্য আছে, সকল বৈষম্য দূর করে সুন্দর আইন এবং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশটাকে এনে তারপর সঠিক নির্বাচন হোক। সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা এই সংবিধানকে ফলো করে, এই সিস্টেমকে ফলো করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমরা চাই। এতে যতদিন লাগে, 6 মাস 1 বছর যতদিন লাগে এই অনন্তবর্তীকালীন সরকার অতদিন সময় নেব, সেটাই আমরা আশা করি। এর আগে নির্বাচন দিয়ে একদল চোরদের হাত থেকে দেশকে আমরা উদ্ধার করেছি, আর একদল চোরদের হাতে আমরা দেশকে তুলে দিতে পারি না। সেটা দেশপ্রেমের পরিচয় হতে পারে না। আমরা যদি দেশপ্রেমিক হই, তাহলে আমাদের দেশকে আমরা মা বলি, যেটা আমাদের মা। তাহলে আমরা আমাদের মাকে তো আমরা চোর বাটপারদের, দর্শনকারীদের হাত থেকে উদ্ধার করে আরেকবার দর্শনকারীদের হাতে হস্তান্তর করতে পারি না, যে এরা দর্শন করেছে, এখন আপনারা দর্শন করেন আরো 15-16 বছর, 17 বছর। এটা দেশপ্রেমের পরিচয় হতে পারে না। বরং দেশপ্রেম এটা যে যারা চোর বাটপার বদমাস তারা যাতে নির্বাচনে না আসতে পারে, এই জন্য কঠিন আইন করতে হবে। এবং তারা নির্বাচনে দাঁড়ানোর সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে যদি দোষী ব্যক্তি দাঁড়ায়, তাহলে সাথে সাথে তার নির্বাচন থেকে তাকে সরিয়ে দিতে হবে। এবং যার সততা আছে, নৈতিকতা আছে, যোগ্যতা আছে, সেই নির্বাচনে দাঁড়াবে। যে কোনো দলের পক্ষ থেকে দাঁড়াক অথবা স্বতন্ত্র থেকে দাঁড়াক, এগুলো নিশ্চিত করতে হবে। এর আগে কোনো নির্বাচন নেই। আমরা এই নির্বাচন খেলার মধ্য দিয়ে চোরের হাত থেকে ডাকাতের হাত থেকে দর্শনকারীর হাত থেকে ভোট চোরদের হাতে, এভাবে আমরা বিভিন্ন হাতে আমরা করতে চাই না। বিভিন্নদের মাধ্যমে আমরা দর্শনের শিকার হতে চাই না। বরং ভালো শাসক আসুক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যাদের সততা আছে, নৈতিকতা আছে, তারা আসুক, তাদেরকে আমরা সাপোর্ট করব, তাদেরকে আমরা ভোট দেবো। এটাই আমাদের প্রতিজ্ঞা হোক। ভালো থাকুন। দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন এবং যারা লাইভ করেছেন সবাইকে, যারা কমেন্ট করেছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আপনারা সেটাকেও সাপোর্ট দিবেন। যে বাংলাদেশের
যতটা সিম কোম্পানি আছে সেই সিম কোম্পানিগুলা বাংলাদেশের মানুষের সাথে দিনে দুপুরে বাটপারি করে যাচ্ছে, চুরি করে যাচ্ছে। এটা নিয়েও কথা বলতে চাই, এটা নিয়ে আওয়াজ তুলতে চাই। কারণ আমি মোবাইল কিনি আমার টাকা দিই, আমি সিম কিনি আমার টাকা দিই, আমি সিম ওঠাই আবার আমার আঙ্গুলের ফিঙ্গার দিয়ে, আমি অন্য কেউ কারো ফিঙ্গার দিয়ে তো তুলিনি, আমার ফিঙ্গার দিয়ে আমি ওঠাই। তাহলে আমার মোবাইল আমার টাকায়, আমার সিম আমার টাকায়, আমি এমবি ঢুকাই আমার টাকা দিয়ে, আমি মিনিট কিনি আমার টাকা দিয়ে, সব কিছু যখন আমার, তাহলে এটা আবার একদিন পরে, 24 ঘন্টা পরে, 3 দিন পর আমার টাকার মেয়াদ চলে যায়, আমার এমবি চলে যায়, সব কিছুই যখন আমার, তাহলে সেটা আনলিমিটেড থাকবে, সারা জীবন মেয়াদ থাকবে। এটা নিয়ে কথা বলতে চাই, সেটা নিয়ে প্রতিবাদ শুরু হোক। এবং এটা কঠিন প্রতিবাদ দরকার যে আমাদের দিনে দুপুরে আমাদের মিনিট, আমাদের এমবি, আমাদের টাকা পয়সা এই সিম কোম্পানি, মোবাইল কোম্পানিগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। যেটা একটা চুরি, যেটা একটা বাটপারি। আমার টাকার মেয়াদ আমার পকেটে থাকলে যদি আমি 10 বছর পরে ব্যবহার করি তাও করতে পারবো, তাহলে আমার মোবাইলে থাকবে সেটা কেন একদিন পর চলে যাবে? আমার টাকা আমার মোবাইলে থাকলেও যাতে 10 বছর পরেও আমি ব্যবহার করতে পারি, যতদিন প্রয়োজন, আনলিমিটেড মেয়াদ থাকবে আমার টাকা, আমার সিম, আমার ডাটা, আমার সব কিছু। তো সবগুলো আমার, কিন্তু সেটা আবার একদিন পর চলে যাবে, 2 দিন পর, 3 দিন পর মেয়াদ চলে যাবে। এই যে চুরি ডাকাতি বাটপারি হচ্ছে এই কোটি কোটি মানুষের সামনে, সেটার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ এবং আওয়াজ তোলা দরকার, যাতে অচিরেই এই সিস্টেমটার পরিবর্তন হয়, আনলিমিটেড টাকা এবং ডাটার মেয়াদ সিম কোম্পানি দিতে বাধ্য হয়। তো ভালো থাকুন যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন, সবাইকে ধন্যবাদ।